আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 1 মার্চ শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, কে কতদিন জেলে থাকবে ঠিক করবে আদালত। মুখ্যমন্ত্রী নন, বললেন বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। পুলিশের নিরপেক্ষ তদন্তের সংশয়, বিচার বিভাগীয় তদন্ত দাবি। বিজেপির টিকিট নিয়ে সার্ভে শুরু, দক্ষিণে জোটের প্রার্থী, উত্তরে চর্চায় 3। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইলাকান্দিতে অরুণোদয় 3.0 নিয়ে জেলা পর্যায়ের মনিটরিং কমিটির বৈঠক। নয়া পাসপোর্ট বিধি আনছে কেন্দ্র, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মার্চ 8 থেকে মণিপুরের সমস্ত সড়কে অবাধ চলাচল নিশ্চিত করুন, আজ অমিত শাহের বড় নির্দেশ। বাংলাদেশি অনুপ্রবেশকারী তাড়ান, দিল্লি পুলিশকে কড়া নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। প্রায় 360 কিলোমিটার বুলেট ট্রেনের কাজ শেষ হয়েছে, আজ ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। 15 বছর পুরনো গাড়িতে তেল দেওয়া হবে না, দিল্লি সরকার দূষণ নিয়ন্ত্রণের পদক্ষেপ ঘোষণা। বদ্রীনাথে তুষার দোষে আরো 14 জন উদ্ধার, নিখোঁজ 8 জন, তল্লাশি চালাচ্ছে সেনা কপ্টার। এবং সর্বশেষ খবরটি হলো, হাইলাকান্দির রাজ্যেশ্বরপুরের কাটাগাঁওয়ে ভয়াবহ রূপ নিচ্ছে ভাঙ্গন, উদ্বেগে স্থানীয়রা। শীঘ্রই ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা কমিশনারের দ্বারস্থ আসু। এবারে শুনুন বিস্তারিত খবর। কে কতদিন জেলে থাকবে ঠিক করবে আদালত। ইউএস টিমের আচার্য মাহবুবুল হককে গ্রেফতার করে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল করিমগঞ্জে, কিন্তু শুক্রবার ফের গুয়াহাটি নিয়ে আসা হয়। একই সঙ্গে মুখ্যমন্ত্রীও বলে দিয়েছেন অনেকদিন তাকে থাকতে হবে জেলে। তাই মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তার দাবি, মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলতে পারেন না, আইন রয়েছে, আদালত দেখবে, এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের বিষয় নয়। ইউএসটিএম এর আচার্যকে নিয়ে শুক্রবার তার গুড়ামারার করে অভিযান চালায় পুলিশ। সকালেই করিমগঞ্জ থেকে নিয়ে আসা হয় তাকে। তাই আসাম সিভিল সোসাইটির সভাপতি হাফিজ রশিদের দাবি, অগণতান্ত্রিকভাবে এই কাজ করা হচ্ছে। একবার নিয়ে যাওয়া হচ্ছে, আবার নিয়ে আসা হচ্ছে। গণতান্ত্রিক দেশে এসব মেনে নেওয়া যায় না। তাছাড়া স্কুলে পরীক্ষার্থীদের নকলের সুবিধা না দেওয়া তার অপরাধ হতে পারে কি করে? কোনো স্কুলেই সেটা সম্ভব নয়। মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ করে তিনি বলেন, সম্পূর্ণ আক্রোশমূলকভাবে কথা বলছেন মুখ্যমন্ত্রী। ব্যক্তিগত আক্রোশ রয়েছে তার। কে কতদিন জেলে থাকবে না থাকবে সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আদালতের। ভারতে বিচার বিভাগ স্বাধীন, মুখ্যমন্ত্রীর মতামত সেখানে খাটে না। আইন রয়েছে, সেই অনুযায়ী জেলে থাকতে হবে কিনা নির্দেশ দেবে আদালত। কাকে কতদিন জেলে থাকতে হবে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মুখ্যমন্ত্রীর নয়। মাহবুবুল হককে গ্রেফতারের পর পুলিশের নিরপেক্ষ তদন্ত নিয়েও সংশয় ব্যক্ত করেছেন তিনি। তার দাবি, বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। হাফিজ রশিদ বলেন, মুখ্যমন্ত্রী পুলিশকে প্রভাবিত করতে চাইছেন। পুলিশ বিভাগ তার অধীন, ফলে পুলিশও তার শ্রুতলিপি মেনে কাজ করছে। এই অবস্থায় পুলিশের পক্ষে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। তাই বিচার বিভাগীয় তদন্ত করানো হলে তবেই প্রকৃত সত্য উদ্ঘাটিত হতে পারে, কিন্তু পুলিশের তদন্ত মোটেই নিরপেক্ষ হবে না। অপরদিকে বিজেপির টিকিট নিয়ে সার্ভে শুরু, দক্ষিণে জোটের প্রার্থী, উত্তরে চর্চায় 3। 2026 সালের বিধানসভা নির্বাচনে পাথারকান্দি ও রাতাবাড়ী আসনে বিজেপি প্রার্থী চূড়ান্ত থাকলেও দক্ষিণ করিমগঞ্জ এবং উত্তর করিমগঞ্জ আসনে প্রার্থিত্ব নিয়ে জোর চর্চা চলছে। দুটি আসনে কে পাচ্ছেন বিজেপির টিকিট। ক্ষেত্র রাজ্যে বিজেপির শাসন ক্ষমতায় রয়েছে, তাই গোয়েন্দা রিপোর্ট থেকে শুরু করে পুলিশের রিপোর্ট রয়েছে শাসক দলের হাতে। তারপর 2026 সালে আসাম বিধানসভা নির্বাচন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। ফলে গোয়েন্দা রিপোর্ট ছাড়াও ব্যক্তিগত কোম্পানির সার্ভেয়ার পাঠিয়ে গ্রাউন্ড রিপোর্ট সংগ্রহ করার কাজ চলছে। সূত্রের খবর, দিল্লির একটি কোম্পানি শ্রীভূমি জেলার আনাচে কানাচে ঘুরে কাকে প্রার্থী দেওয়া হলে সংখ্যালঘু ভোট টানতে সক্ষম হবে দল, সেটি জোর দিয়ে বিচার করছে। জানা গেছে, দিল্লির কোম্পানির কিছু কর্মকর্তা ইতিমধ্যে শহরতলির একটি বাড়াবাড়িতে ঘাঁটি গেড়ে বিজেপির কর্মকর্তাদের রিপোর্ট সংগ্রহ করছেন। উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে এতদিন বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, সাংসদ মিশন রঞ্জন দাসের নাম চর্চায় থাকলেও বর্তমানে শ্রীভূমি জেলা পরিষদের প্রাক্তন সভাপতি আশিস নাথের নামও সংযোজিত হয়েছে বলে সূত্রের খবর। বরাক উপত্যকায় বিজেপি কিংবা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সূচনা থেকে নাথ সম্প্রদায়ের বিশেষ সমর্থন ছিল। তাই বিজেপিও প্রায় প্রত্যেকটি বিধানসভা নির্বাচনে একজন নয়তো অপরজন নাথ সম্প্রদায়ের লোককে টিকিট দিয়েছে। 1991 সালে প্রণব নাথ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভায় বিজেপির টিকিটে জয়ী হন। 1996 সালে সোনাই থেকে বাসন নাথ বিজেপির টিকিট লাভ করেন। 2001 সালে বড়খলা বিধানসভা আসন থেকে রুমিনাথ, একই আসন থেকে কিশোর নাথ। বিগত বিধানসভা নির্বাচনে কাটলিডোলা আসন থেকে সুব্রত নাথ বিজেপির টিকিট লাভ করতে সক্ষম হন।
অর্থাৎ বিধানসভার প্রায় প্রতিটি নির্বাচনে নাথ সম্প্রদায়ের লোক বিজেপির টিকিট কোনো না কোনো আসন থেকে লাভ করতে সক্ষম হয়েছিলেন, তাহলে এবারও কি তার পুনরাবৃত্তি করতে যাচ্ছে উত্তর করিমগঞ্জে? যদিও বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রতর নাম সর্বপ্রথম চর্চায় আসে, তাই তার দোষ ত্রুটি বিশেষভাবে ক্ষতি দেখছে সার্ভেয়ার কোম্পানির লোকরা। সবচেয়ে বড় কথা হচ্ছে উত্তর করিমগঞ্জ বিধানসভায় 30 থেকে 35,000 মুসলিম ভোট বেশি রয়েছে। 2026 সালে যাকে টিকিট দিলে মুসলিমদের ভোট বেশি আনতে সক্ষম হবেন, তাকেই টিকিট দেওয়ার পক্ষপাতী দল। যদিও লক্ষাধিক মুসলিম ভোট বেশি থাকা করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে বিজয় হাসিল করতে সক্ষম হয়েছে, তাহলে 35,000 ভোট বেশি নিয়ে চিন্তা থাকবে কেন? সে প্রসঙ্গে একাংশের যুক্তি, অযথা ঝুঁকি নিতে যাবে কেন দল? যে প্রার্থী মুসলিম ভোট বেশি টানতে পারবেন তাকে টিকিট দিলেই হলো। করিমগঞ্জ জেলা পরিষদের 20টি আসনের মধ্যে মাত্র 6টিতে জয়লাভ করেছিল বিজেপি, 12টিতে কংগ্রেস এবং ইউডিএফ 2টি আসনে জয়লাভ করেছিল। করিমগঞ্জ জেলা পরিষদ কোনোভাবে বিজেপির দখলে যাওয়ার কথা ছিল না। আশিস নাথ বিজেপিতে যোগ দিয়ে কংগ্রেসের জেলা পরিষদ গঠনের পরিকল্পনা বেচতে দেন, ফলে আশিস নাথের সঙ্গে মুসলিম লোকদের সুসম্পর্ক রয়েছে সেটা বলা বাহুল্য। আশিস নাথ গোপনে বিশ্ব হিন্দু পরিষদ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছেন। অন্যদিকে শ্রীভূমি জেলা বিজেপির প্রবীণ নেতা তথা রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস অনুরূপভাবে বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলেছেন বলে সূত্রের দাবি। তবে যে যাই বলুন না কেন, গোয়েন্দা রিপোর্ট, ফিল্ড সার্ভের উপর নির্ভর করছে উত্তর করিমগঞ্জ আসনে বিজেপির প্রার্থীর নাম। দক্ষিণ করিমগঞ্জ আসনে মিত্রজোট অগপকে ছেড়ে দেওয়া হতে পারে। সেই আসনে 2,90,000-এর অধিক ভোট রয়েছে, সেখানে হিন্দু ভোটারের সংখ্যা 40,000-এর চেয়ে সামান্য বেশি। সেই আসনে বিজেপি প্রার্থী দাঁড় করানো হলে কোনোভাবেই জয় সম্ভব নয়, তাই দক্ষিণ করিমগঞ্জ আসনে জোটের প্রার্থী দাঁড় করানো প্রায় চূড়ান্ত বলে ধরে নেওয়া হচ্ছে। অপরদিকে অরুণোদয় 3.0 প্রকল্পের কার্যকারিতা পর্যালোচনা ও সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে আজ জেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। জেলা শাসক নিসর্গ হিবারে গৌতমের পৌরোহিত্যে জেলা শাসকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে জেলা পর্যায়ের মনিটরিং কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় জেলা শাসক NH গৌতম জানান, হাইলাকান্দি জেলায় 56,780 জন সুবিধা প্রাপক এবার অরুণোদয় প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া তিনি মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পের সুফল যাতে প্রকৃত সুবিধা প্রাপকদের কাছে পৌঁছে যায় সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের মাঠ পর্যায়ে প্রকল্পের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দেন এবং স্বচ্ছতার জন্য নিয়মিত অডিট ও পর্যালোচনার উপর জোর দেন। সভায় বিভিন্ন স্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ এলাকার প্রকল্প বাস্তবায়নের বর্তমান অবস্থা উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। এছাড়া সুবিধা প্রাপকরা যে কোনো সমস্যা দ্রুত সমাধানের জন্য একটি কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেওয়া হয়। সভায় জেলা উন্নয়ন আয়ুক্ত EL ফাইরেন, জেলা পরিষদের CEO রক্তিম বড়ুয়া, সার্কেল অফিসার, খণ্ড উন্নয়ন আধিকারিক, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে অরুণোদয় 3.0 প্রকল্পের অধীনে সুবিধা প্রাপকদের সঠিকভাবে সহায়তা প্রদান, স্বচ্ছতা বজায় রাখা ও মনিটরিং প্রক্রিয়া জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অপরদিকে পাসপোর্ট বিধি সংশোধন করবে কেন্দ্র সরকার। নয়া বিধিতে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে পাসপোর্ট আবেদনকারীদের একমাত্র প্রমাণ জন্মের শংসাপত্র। জানা গিয়েছে, নতুন পাসপোর্ট বিধিতে কেন্দ্র স্পষ্ট করে জানিয়েছে 1 অক্টোবর 2023 বা তারপর জন্মগ্রহণ করেছে এমন কোনো পাসপোর্ট আবেদনকারীকে জন্ম তারিখের একমাত্র প্রমাণ হিসেবে জন্মের সার্টিফিকেট দিতে হবে। একই সঙ্গে এও জানানো হচ্ছে, সেই সার্টিফিকেট অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের দ্বারা জারি করা বা তৈরি করা হতে পারে। 1980 সালের পাসপোর্ট বিধিতে সংশোধনী কার্যকর করার জন্য চলতি সপ্তাহে একটি সরকারি নোট জারি করা হয়। সরকারি গেজেটের সংশোধনী প্রকাশিত হলে নয়া নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। নয়া নিয়মের অধীনে জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন, মিউনিসিপাল কর্পোরেশন অথবা জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন আইন 1969-এর অধীনে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম শংসাপত্র 1 অক্টোবর 2023 বা তারপরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্ম তারিখের প্রমাণ হিসেবে গ্রহণ ও মান্য করা হবে। আরও জানা গিয়েছে, অন্যান্য আবেদনকারীরা জন্ম তারিখের প্রমাণ হিসেবে যে কোনো বিকল্প নথি জমা দিতে পারেন। সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স বা স্কুল ছাড়ার শংসাপত্র জন্মের শংসাপত্র হিসেবে জমা দিতে পারেন। অপরদিকে কেন্দ্রীয় হোমমন্ত্রী অমিত শাহ আজ দিল্লিতে মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে একটি উচ্চস্তরের সভার আয়োজন করেন। সভায় তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন যে 8 মার্চ থেকে মণিপুরের সমস্ত সড়কে মানুষের অবাধ চলাচল নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেছেন যে যারা প্রতিবন্ধকতার সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মণিপুরের সমস্ত সড়কে 8 মার্চ থেকে মানুষের অবাধ চলাচল নিশ্চিত করতে হবে এবং যারা প্রতিবন্ধকতা তৈরি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কেন্দ্রীয় সরকার মণিপুরে স্থায়ী শান্তি পুনঃস্থাপন এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে, মিটিংয়ে বলেন অমিত শাহ। সীমান্ত নিরাপত্তা বাড়ানোর জন্য তিনি মণিপুরের আন্তর্জাতিক সীমান্তের নির্ধারিত প্রবেশ পথে 2 পাশে বেড়া নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার গুরুত্ব তুলে ধরেন। অপহরণের সকল ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে হবে। মণিপুরের আন্তর্জাতিক সীমান্তের নির্ধারিত প্রবেশ পথে 2 পাশে বেড়া নির্মাণের কাজ শীঘ্রই শেষ করা উচিত বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও যোগ করেন যে মণিপুরকে মাদক মুক্ত করতে মাদক পাচারকারী চক্রের পুরো নেটওয়ার্ক ধ্বংস করা প্রয়োজন। অমিত শাহ আজ মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন, যেখানে রাজ্যটিতে স্বাভাবিক অবস্থা ফেরানোর উপর জোর দেওয়া হয় এবং বিভিন্ন গোষ্ঠী দ্বারা দখল করা অবৈধ ও লুট হওয়া অস্ত্রসমূহ জমা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। এই সভাটি দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছিল। মণিপুরের রাজ্যপাল অজয় কুমার বাল্লা, মণিপুর সরকারের কর্মকর্তাগণ, শীর্ষ সেনা কর্মকর্তাগণ এবং আধা সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। এটি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর অমিত শাহের প্রথম নিরাপত্তা পর্যালোচনা সভা ছিল। 13 ফেব্রুয়ারি মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের পর মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়। রাজ্যসভার মেয়াদ 2027 পর্যন্ত রয়েছে, তবে তা স্থগিত রাখা হয়েছে। অপরদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারী তাড়ান দিল্লি পুলিশকে কড়া নির্দেশ অমিত শাহের। রাজধানী দিল্লিতে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চক্র ভাঙতে হবে বলে দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, পুলিশ মন্ত্রী আশিস সুদ, দিল্লি পুলিশ কমিশনার এবং ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে দিল্লির আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন অমিত শাহ। জানা গিয়েছে সেই বৈঠকে অমিত শাহ দিল্লিতে বাংলাদেশি এবং অবৈধ রোহিঙ্গাদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের দেশে ঢুকানো, তাদের কাগজপত্র তৈরি এবং এখানে থাকতে সাহায্যকারী পুরো চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত, কঠোরভাবে মোকাবিলা করা উচিত। তাদের চিহ্নিত করে দেশ থেকে বের করতে হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে ওপার বাংলা থেকে অনুপ্রবেশ ঘটছিল বলে বারবার অভিযোগ উঠছিল। গত বছরের শেষের দিকে রাজধানী দিল্লি থেকে 5 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। তারপরে দিল্লি পুলিশ নতুন করে ফিরিয়ে আনে বাংলাদেশ সেল। 2 দশক আগে প্রথমবার যে সেলের জন্ম হয়েছিল, যার প্রাথমিক লক্ষ্যই দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী শনাক্ত করা। এবার বৈঠক করে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চক্র ভাঙতে দিল্লি পুলিশকে নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপরদিকে প্রায় 360 কিলোমিটার বুলেট ট্রেনের কাজ শেষ হয়েছে বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ও বুলেট ট্রেনের জন্য আগ্রহান্বিত দেশবাসীকে সুখবর দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ রেলমন্ত্রী বলেছেন, প্রায় 360 কিলোমিটার বুলেট ট্রেনের কাজ শেষ হয়েছে। উদ্ধব ঠাকরে অনুমতি না দেওয়ার কারণে আমাদের যে 2.5 বছরের ক্ষতি হয়েছিল, আমরা তাও পূরণ করার চেষ্টা করছি। ও বুলেট ট্রেনের কাজ মহারাষ্ট্র বিভাগও ভালোভাবে এগিয়ে চলেছে। সমুদ্রের নিচের টানেলের প্রায় 2 কিলোমিটার প্রস্তুত। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ আহমেদাবাদে জাতীয় হাই স্পিড রেল প্রকল্প পরিদর্শন করেছেন। আহমেদাবাদে জাতীয় হাই স্পিড রেল প্রকল্পের পরিদর্শনের সময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব 48 নম্বর জাতীয় সড়কে স্টিল ব্রিজ ইনস্টলেশন সাইট পরিদর্শন করেন। রেলমন্ত্রী এদিন বলেছেন, বুলেট ট্রেন প্রকল্পে অনেক জায়গায় কিছু অনন্য নির্মাণ আছে। এই সেতুটি 1100 টনের বেশি। এর অনেকগুলি বিশেষায়িত উপাদান ভারতে তৈরি এবং অনেকগুলি উপাদান ভারতে ডিজাইন করা হয়েছে। এখানে যে দলটি কাজ করছে তারা সেতু নির্মাণের বিশেষজ্ঞ। এই দলটি আঞ্জি এবং চেনাব সেতুতে কাজ করেছে। অপরদিকে দিল্লির দূষণ স্তর কমাতে পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা আজ ঘোষণা করেছেন যে 31 মার্চ থেকে 15 বছরের পুরনো গাড়িগুলোর জন্য পেট্রোল পাম্পে তেল সরবরাহ করা হবে না। বিভিন্ন দূষণ নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ ঘোষণা করতে গিয়ে সিরসা বলেছেন যে সদ্যগঠিত বিজেপি সরকার গাড়ির নির্গমন এবং দূষণ কমাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। পুরনো গাড়ির উপর বিধিনিষেধ, বাধ্যতামূলক অ্যান্টি স্মোক ব্যবস্থা এবং বৈদ্যুতিন পাবলিক ট্রান্সপোর্টে রূপান্তরের বিষয়গুলো আলোচিত হয়েছে। আমরা পেট্রোল পাম্পে এমন যন্ত্র বসাচ্ছি যা 15 বছরের বেশি পুরনো গাড়ি চিহ্নিত করবে এবং এসব গাড়িকে তেল সরবরাহ করা হবে না। শীর্ষা জানান, তিনি আরও যোগ করেছেন যে এই সিদ্ধান্তের বিষয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রককে অবহিত করা হবে। তেল সরবরাহের উপর নিষেধাজ্ঞার পাশাপাশি দিল্লির সব হাই রাইজ বিল্ডিং, হোটেল এবং বাণিজ্যিক কমপ্লেক্সগুলিকে বাধ্যতামূলকভাবে অ্যান্টি স্মোক গান ইনস্টল করতে হবে যাতে বায়ু দূষণের স্তর নিয়ন্ত্রণ করা যায়।
মন্ত্রীর আরও ঘোষণা, দিল্লির প্রায় 90% পাবলিক সিএনজি বাস 2025 সালের ডিসেম্বরের মধ্যে বাতিল করা হবে এবং সেগুলোর জায়গায় বৈদ্যুতিক বাস চালু করা হবে। শীর্ষে আরও বলেন, বিজেপি সরকার কেন্দ্র থেকে প্রয়োজনীয় অনুমতি নেবে যাতে মেঘ বপন এবং কৃত্রিম বৃষ্টিপাতের মাধ্যমে জাতীয় রাজধানীতে যখনই বায়ু দূষণের স্তর বৃদ্ধি পাবে তখন তা নিয়ন্ত্রণ করা যায়। অপরদিকে বদ্রীনাথে তুষারধসে আরও 14 জন উদ্ধার, নিখোঁজ 8 জন, তল্লাশি চালাচ্ছে সেনা কপ্টার। যেদিকে নজর যায় দু বরফ, তার মধ্যে থেকেই বেলচা দিয়ে বরফ ফুঁড়ে চলেছেন ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ, সেনা জওয়ান এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। আজ ভোরের আলো ফোটার কিছুক্ষণের মধ্যেই একে একে উদ্ধার করা হলো 14 জন শ্রমিককে। প্রসঙ্গত, উত্তরাখণ্ডের বদ্রীনাথের কাছে মানা গ্রামে শুক্রবার দুপুরে ভয়ঙ্কর তুষারধসে আটকে পড়েন বর্ডার রোড অর্গানাইজেশনের অন্তত 55 জন শ্রমিক। সব মিলিয়ে আজ সকাল পর্যন্ত উত্তরাখণ্ডের তুষারধস কবলিত মানা থেকে উদ্ধার করা হয়েছে 47 জন শ্রমিককে। এখনও নিখোঁজ অন্তত 8 জন শ্রমিক। তাদের খুঁজে জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছে সেনা এবং আইটিবিপির জওয়ানরা। উদ্ধার কাজে নামানো হয়েছে সেনার 4টি হেলিকপ্টারকেও। তবে প্রতিকূল আবহাওয়ার জন্য উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলেও জানাচ্ছেন উদ্ধারকারীরা। উদ্ধার হওয়া শ্রমিকদের যোশীমঠের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করে উদ্ধার কাজ সম্পর্কে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে উদ্ধার অভিযান নিয়ে সর্বশেষ পরিস্থিতি অবহিত করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। এদিকে আজ উত্তরাখণ্ডের বদ্রীনাথের কাছে মানা গ্রামে তুষারধসে আটকা পড়া 55 জন শ্রমিকের নামের তালিকা প্রকাশ করেছে চামোলি পুলিশ সহ প্রশাসন। তালিকায় উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহারের 11 জন করে শ্রমিক রয়েছেন। এছাড়াও হিমাচল প্রদেশের 7 জন এবং জম্মু কাশ্মীর ও পাঞ্জাবের 1 জন করে শ্রমিক রয়েছেন। বাকি 13 জন শ্রমিকের নাম ঠিকানা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অপরদিকে রাজ্যেশ্বরপুরের কাটাগাঁওয়ে ভয়াবহ রূপ নিচ্ছে ভাঙ্গন, উদ্বেগে স্থানীয়রা। লালা রাজস্ব সার্কুলের রাজ্যেশ্বরপুর 7ম খণ্ড এলাকার কাটাগাঁওয়ে কাটাখাল নদীর ভাঙ্গন প্রতিরোধের জন্য দ্রুত বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলা কমিশনারকে একটি স্মারকপত্র পেশ করেছে ছাত্র সংস্থা আসুর রাজ্যেশ্বরপুর আঞ্চলিক কমিটি। আসুর রাজ্যেশ্বরপুর আঞ্চলিক কমিটির সভাপতি উবাইদুল্লাহ বড়বুইয়া ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বড়বুইয়া সহ সভাপতি সারিমুল হক লস্কর প্রমুখ স্মারকপত্রে ভাঙ্গন প্রতিরোধের দাবি জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে কাটাখাল নদীর ভাঙ্গনে রাস্তাঘাট তলিয়ে গেলেও হাইলাকান্দি জল সম্পদ বিভাগ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এতে আগামী বর্ষার মরশুমে অবস্থা আরো ভয়াবহ রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে এলাকার নাগরিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, লালা রাজস্ব চক্রের রাজ্যেশ্বরপুর 7ম খণ্ডের কাটাগাঁও এলাকা কাটাখাল নদীর ভয়াবহ ভাঙ্গনের মুখে পড়েছে। ইতিমধ্যে রাজ্যেশ্বরপুর 7ম খণ্ডের জনগণের চলাচলের একমাত্র রাস্তাটির একাংশ নদীগর্ভে তলিয়ে গেলেও জল সম্পদ বিভাগের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় স্থানীয় নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। জেলা কমিশনারকে দেওয়া স্মারকপত্রে আসুর পক্ষ থেকে বলা হয়েছে, এখানকার নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য বিভাগীয় কার্যবাহী বাস্তুকার সহ আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করা হলেও আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। এদিকে গ্রামের জনগণ অভিযোগ করে বলেন, কাটাখাল নদীর ভয়াবহ ভাঙ্গনে ইতিমধ্যে বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে তলিয়ে গেছে। বিভাগীয় উদাসীনতায় প্রায় প্রতি বছরই নদী ভাঙ্গন সমস্যায় পড়েন এলাকার অনেক মানুষ। কাটাগাঁও এলাকার ভাঙ্গন দীর্ঘ বছর ধরে এভাবে পড়ে রয়েছে, অথচ বিভাগীয় কোনো আধিকারিক কিংবা বাস্তুকার ভাঙ্গন স্থল পরিদর্শন করেননি। ফলে এলাকার সাধারণ জনগণকে জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙ্গন পার হতে হচ্ছে। কাটাগাঁও গ্রামের বেশ কিছু এলাকা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, আবার কিছু এলাকায় নদী ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করে চলেছে। বর্তমান মরশুমে ভাঙ্গন ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। কয়েক বছর থেকে এসব এলাকা জুড়ে ভাঙ্গন দেখা দিলেও প্রশাসনিক স্তরে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দীর্ঘদিন থেকে গ্রামের একাধিক স্থানে ভাঙ্গন দেখা দিলেও নির্বাচিত জনপ্রতিনিধি বা বিভাগীয় কর্তাদের কেউ এলাকা পরিদর্শন করেননি। তারা অবিলম্বে এই এলাকার দুর্ভোগ নিরসনে বিহিত পদক্ষেপ গ্রহণের জন্য আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, জল সম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা, সাংসদ কৃপানাথ মালা, বিধায়ক জাকির হোসেন লস্কর, জেলা কমিশনার এন হিবারে গৌতম সহ জল সম্পদ বিভাগের কার্যবাহী বাস্তুকারের দৃষ্টি আকর্ষণ করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।